নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা কয়েকজন আমাকে পার্সোনালি জানিয়েছিলে যে তোমাদের সঙ্গতি কবিতা অর্থাৎ অমিয় চক্রবর্তীর সঙ্গতি কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার জন্য। আজ আমি নোটস আকারেই এই সঙ্গতি কবিতার মূল বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আধুনিক কবিদের মধ্যে অন্যতম এক কবি অমিয় চক্রবর্তী। তার কবি মানসও সর্বাপেক্ষা জটিল ও দ্বিধাবিভক্ত। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে তিনি এ যুগের প্রধান আধ্যাত্মিক কবি, রবীন্দ্রনাথের মিষ্টিক চেতনার সার্থক উত্তরাধিকারী, কিন্তু এ তার ছদ্মবেশ। অমিয় চক্রবর্তীর সঙ্গতি কবিতাটি পরিচয় পত্রিকাতে তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যাতে প্রকাশিত হয়। পরে তা অভিজ্ঞান বসন্ত কাব্যের অন্তর্ভুক্ত হয়। সঙ্গতি কবিতার মর্মমূলেই আছে নতুন আশা ও আস্তিক্যবোধের বীজমন্ত্র। মেলাবেন তিনি মেলাবেন। প্রকৃতির মধ্যে, সমাজ ও সংসারের মধ্যে, আদর্শ ও কল্পনার মধ্যে যা কিছু অসঙ্গতি আছে, সেই সব অসঙ্গতির মধ্যেও কবি খুঁজে পান সঙ্গতির ইশারা। মহাযুদ্ধ পরবর্তীকালে মানুষ যখন জীবন ও মননের আস্থা ও অনাস্থার কালো ছায়ার মধ্যে হাঁটছিল, নিজের অস্তিত্ব সংকটে ভুগছিল, কবি অমিয় চক্রবর্তী তখন বাংলা কবিতায় নিয়ে এলেন আশা ও মমতার আলো। অমিয় চক্রবর্তীর কাব্যভাবনার এক অন্যতম বৈশিষ্ট্যই হল দৃষ্টিজগৎ ও ধ্যানের জগতের দ্বন্দ্বে কবিমন জর্জরিত ও দ্বিধান্বিত। কবিতার শুরুতেই কবি উচ্চারিত করেছেন, মেলাবেন তিনি ঝড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। এখানে ঝড়ো হাওয়া এবং পোড়ো বাড়ি, এই দুটিয়েই বৈপরীত্য আধুনিক জীবনের উত্তাল দ্বন্দ্বকেই স্পষ্ট করে তোলে। এই দ্বন্দ্ব আরও বেশি স্পষ্ট হয় ভাঙা দরজা শব্দটি বলাতে। আসলে ভাঙা দরজা জীর্ণতা ও ভঙ্গুতারই ব্যঞ্জনা। অর্থাৎ তিনি এমন একজনকে কল্পনা করছেন যিনি সমস্ত কিছুর সামঞ্জস্য রক্ষা করবেন। ওই যে তিনি বলছেন না, মেলাবেন তিনি ঝড়ো হওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। পুরনো জীর্ণতা বা ভঙ্গুরতা, ঝড়ো হাওয়া মিলিয়ে দেবেন তিনি, নবযুগের উত্থান ঘটবে। কবি কেবলমাত্র প্রাকৃতিক জগতের যে বৈপরীত্যর দিকে খেয়াল করেছেন এমনটা নয়, তিনি নেমে এসেছেন মানব জগতের মাঝখানেও। দ্বিতীয় স্তবকে কবি প্রাকৃতিক জগতের ভয়াবহ উন্মত্ততা তথা বিভৎসতার ছবি এঁকেছেন। লিখছেন, আকাশে আগুনে তৃষায় মাঠ ফাটা, মারি কুকুরের জীব দিয়ে ক্ষেত চাটা। এই যে আকাশে আগুনে তৃষায় মাঠ ফাটা, মারি কুকুরের জীব দিয়ে ক্ষেত চাটা, এই দুটি চরণের মধ্যে খরার যে ভয়াবহ পরিবেশ, সেখানে কুকুরের জীব দিয়ে ক্ষেত চাটার সর্বনাশের ছবি আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এতেই শেষ নয়। এরপরই কবি কি বলছেন দেখো, তিনি বলছেন, বন্যার জল তবু ঝরে জল, প্রলয়ে কাঁদনে ভাসে ধরাতল। একদিকে যেমন খরার ভয়াবহতার ছবি আঁকলেন তিনি, ওই যে আকাশে আগুনে তৃষায় মাঠ ফাটা, মারি কুকুরের জীব দিয়ে ক্ষেত চাটা। অপরদিকে তিনি বন্যার ভয়াবহতার ছবিও তুলে ধরলেন, ওই যে বন্যার জল তবু ঝরে জল, প্রলয়ে কাননে ভাসে ধরাতল। আর এরকম দুর্যোগ দুর্বিপাক, আকাল মহামারী, খরা বন্যা ইত্যাদির কবলে পড়ে মানুষের পৃথিবী যখন বাসযোগ্যতা হারিয়ে ফেলছে, তখন বেদনা ও ক্ষতের বিশ্বাসের প্রলেপের মতো মনে হয় সেই আশ্বাস মন্ত্র, মেলাবেন তিনি মেলাবেন। আসলে এই সংঘাতটা কেবলমাত্র প্রকৃতি ও মানুষের নয়, দেশ ও সমাজেরও রয়েছে। নানা আদর্শেরও অসঙ্গতি আছে। আমাদের নানা সংগ্রাম আসলে জীবনের মাধুর্য আস্বাদন করার জন্যই। জীবনের প্রতি মায়া আছে, মোহ আছে, আসক্তি আছে। আর আছে বলেই কবি বলেছেন, জীবন জীবন মোহ। এ কবিতার মধ্যে যেমন চিত্রকল্প আছে, তেমনি সেই চিত্রকল্প ভাবকল্পতে পরিণত হয়েছে এমনেরও উদাহরণ আছে। কেমন? এই যে দুপুর ছায়ায় ঢাকা, সঙ্গী হারানো পাখি উড়াইছে পাখা, পাখায় কেন যে নানা রং তার আঁকা। এখানে খেয়াল করে দেখো, এই কেন অব্যয়টি ব্যবহার করে কবি পাঠককে চিত্রকল্প থেকে ভাবকল্পের দিকে নিয়ে গেছেন। ছায়া ঢাকা দুপুর, এটার মানেই অসঙ্গতি। দুপুর কখনো যদি ছায়া ঢাকা হয় তাহলে তো সেটা অসঙ্গতিই হবে। ছায়া ঢাকা দুপুর মানেই অসঙ্গতি।
সেখানে আরেকটা অসঙ্গতির ছবি আঁকছেন তিনি। কি বলছেন? বলছেন নিঃসঙ্গ পাখির ডানাতে নানা রঙের বাহার। আসলে যে পাখি নিঃসঙ্গ, তার ডানাতে যদি নানা রং থাকে, তার জীবনে তো সে একা, এটাও তো একরকম অসঙ্গতি। কিন্তু এই অসঙ্গতিরও সামঞ্জস্যকে ঘটাবেন তিনি, লিখছেন তিনি। আমরা তাকে ঈশ্বর হিসেবে না ভাবলেও একথা স্বীকার করতেই হবে যে তিনি বিশ্বব্যাপী বিধায়ক, একজন পরম নিয়ন্তা। কবিতার মধ্যে সৃষ্টি শব্দটি কবি অনেকবার ব্যবহার করছেন। এই সৃষ্টি শব্দটি, সৃষ্টি বলতে বোঝা যায় যে কোনো মৌলিক নির্মাণ বা সৃজন। বৃহত্তর অর্থে সৃষ্টি বলতে বোঝায় বিশ্ব প্রকৃতিকে, যার অন্তরালে কবি কল্পনা করেছেন এক ঐশ্বী শক্তিকে। দীপ্তি ত্রিপাঠী তার যে বই রয়েছে আধুনিক বাংলা কাব্য পরিচয়, সেখানে অভিজ্ঞান বসন্ত কাব্যের মনোভোগী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, শুধু বিজ্ঞান ও বস্তু চেতনা দিয়ে বিশ্বের সকল রহস্যের উপলব্ধি হয় না। বাইরের সকল ঘটনার তাৎপর্য, সকল বিরোধের সঙ্গতি, সকল বৈষম্যের ঐক্য নিহিত আছে কবির ধ্যানে। এই যে এতক্ষণ ধরে আধ্যাত্মিকতা, ধ্যানের মূল্য, এগুলোর কথা বলছি, এই আধ্যাত্মিকতা, ধ্যানের মূল্য, এগুলো কিন্তু অমিয় চক্রবর্তী কাব্যের মূল সুর। কিন্তু মূল সুর হলেও তিনি রূঢ় বাস্তবের প্রতিও কিন্তু উদাসীন নন। সামাজিক বৈষম্য, পীড়িত মানুষের অসহায়তা, এ সমস্ত কিছুও তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই। এই সঙ্গতি কবিতাতেই তিনি লিখছেন, মোটর গাড়ির চাকায় উড়ায় ধুলো, যারা সরে যায় তারা শুধু লোকগুলো। আর্থিক বৈষম্য তো এক ধরনের সামাজিক অসঙ্গতি, তবে অমিয় চক্রবর্তী সাম্যবাদের কবি নন। তাই সামাজিক বৈষম্যের সমাধান তিনি খোঁজেন কেবলমাত্র ধ্যানের সত্যে। এরপর কবিতার একদম শেষ স্তবক তথা কবিতার উপসংহারে তিনি যেমন ব্যঙ্গের সুর এনেছেন, তেমনি অন্যদিকে আছে আশার উজ্জীবন। তিনি লিখছেন, দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা। এখানে দেবতা কেবলমাত্র ঈশ্বর নন। দেবতা কে? দেবতা হলো শুভবোধ বা বিশ্ব চৈতন্যের ইঙ্গিতবহ, যা আমাদের সুচেতনার জাগরণ ঘটাবে।